সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তুমি অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আমার আজকের আলোচনার বিষয় লেনদেন। আমি আজকে তোমাদের সাথে লেনদেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লেনদেন বলতে আমরা কি বুঝি? আসলে বাস্তবিক অর্থে আমরা ব্যবহার করি একজনের সাথে আরেকজনের কোনো কিছুর আদান প্রদানকে মূলত আমরা লেনদেন বলে থাকি। কিন্তু ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে লেনদেন বলতে কিন্তু সরাসরি এই কথাটিকে বললে হবে না। একটি ঘটনার মধ্যে আরও কিছু বিষয় উপস্থিত থাকতে হবে, যেগুলোর উপস্থিতির কারণে কোনো ঘটনাকে বলা হবে লেনদেন, কোনো ঘটনাকে বলা হবে না লেনদেন, এমন বিষয়। তাহলে আমাকে বুঝতে হবে ঘটনা বা ইভেন্ট কি। ঘটনা বা ইভেন্ট, এই বিষয়টি আমাকে বুঝতে হবে। ঘটনা কি? আমাদের প্রতিনিয়ত চারপাশে যা ঘটছে মূলত তাকেই আমরা ঘটনা বলে থাকি। অনেক কিছুই আমাদের ঘটে, তবে সব ঘটনাকে আমরা লেনদেন বলবো না। যে ঘটনাগুলো ঘটছে ব্যবসায়ের মধ্যে, সেই ঘটনা থেকে কিছু বিশেষ বৈশিষ্ট্য সমৃদ্ধ ঘটনাগুলোকেই মূলত আমরা লেনদেন বলবো। তাহলে সেই ঘটনাগুলোকে লেনদেন হতে গেলে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে। লেনদেন অর্থের আদান প্রদানকে আমরা মূলত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো লেনদেন বা ট্রানজ্যাকশন আমরা বলি। তাহলে ওই ঘটনার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথমত থাকতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপ যোগ্যতা। বিষয়টি কি? কোনো একটা ঘটনা ঘটেছে, যে ঘটনায় ওই ঘটনাটির আর্থিক ভ্যালু কত সেটা যদি বলা না থাকে, তাহলে আমরা তাকে লেনদেন বলতে পারবো না। যেমন এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কলমটি, এই কলমটি আমি কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি তার ভ্যালু যদি না থাকে, তাহলে কিন্তু আমি এটাকে লেনদেন বলতে পারবো না। কিন্তু আমি যখন বলবো এই কলমটি আমি 15 টাকা দিয়ে কিনেছি, তাহলে এই 15 টাকার একটি ঘটনা, কলম কেনার একটি ঘটনা 15 টাকা দিয়ে কেনা হয়েছে, তাকে আমরা বলবো লেনদেন। শুধু তাই নয়, এই ঘটনার কারণে, এই আর্থিক ঘটনাটির কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? মনে করো তোমার কাছে এই 15 টাকা দামের কলমটি কেনার আগ পর্যন্ত তোমার কাছে কলমটি ছিল না, কিন্তু কেনার পর তোমার কাছে 15 টাকা চলে গিয়ে 15 টাকা মূল্যের একটি কলম এসেছে। কলম কেনার আগে তোমার কাছে কোনো কলম ছিল না প্রতিষ্ঠানে, সেটি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু কলম কেনার পর তোমার পকেট থেকে, তোমার ক্যাশ বাক্স থেকে 15 টাকা চলে গেছে, নগদ টাকা কমে গিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং 15 টাকা ভ্যালুর একটি কলম নামক বস্তু তোমার প্রতিষ্ঠানে এসে অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। আরও একটি বৈশিষ্ট্য প্রয়োজন, সেটি হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা। দ্বৈত বলতে আমরা বুঝি দুই। দ্বৈত বলতে আমরা মূলত দুইকে বুঝি। সত্তা মানে দুইটি পক্ষ। এখন দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ। কোনো ঘটনা, ব্যবসায়িক কোনো ঘটনাকে লেনদেন হতে হলে অবশ্যই দুটি পক্ষের মধ্যে ঘটনাটি আবর্তিত হতে হবে বা ঘটতে হবে। যেমন আমি ইসমাইল
পণ্য কিনবো মিস্টার রহিমের কাছ থেকে। রহিম বিক্রি করবে এবং আমি কিনবো। এই ক্ষেত্রে রহিম হচ্ছে বিক্রেতা আর আমি ইসমাইল হচ্ছে ক্রেতা। এই যে দুটি পক্ষ, কোনো ঘটনাকে লেনদেন হতে গেলে অবশ্যই মিনিমাম দুটো পক্ষ ওই ঘটনাটির মধ্যে জড়িত থাকতে হবে, তাহলেই আমরা ওটাকে বলতে পারবো লেনদেন। এরপরে আমার আরও একটি বিষয় দরকার, সেটি হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা, ভিজিবিলিটি যেটাকে বলি আমরা, মানে ঘটনাটি দেখতে পারতে হবে। তবে সবসময় যে দেখা যাবে এমন কোনো বিষয় কিন্তু নয়। যেমন আমি 15 টাকা দিয়েছি এবং 15 টাকার একটি কলম কিনেছি, 15 টাকা দিয়ে 15 টাকা ভ্যালুর একটি কলম রিসিভ করেছি, দিয়েছি আমি 15 টাকা আর রিসিভ করেছি একটি পেন, কলম। তাহলে এই যে পরিবর্তনটা হয়েছে এটি কিন্তু দেখা যাচ্ছে, টাকা চলে যাচ্ছে এবং কলম আসছে। কিন্তু লেনদেন হতে গেলে সবসময় যে দেখা যাবে তা কিন্তু নয়। কখনো কখনো কোনো লেনদেন চোখে দেখা নাও যেতে পারে। যেমন প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির অবচয়, এটা কিন্তু চোখে দেখা যায় না, জাস্ট রিয়েলাইজ করা যায় যে আমার এত টাকার একটি সম্পদের ভ্যালু হ্রাস পেয়েছে। এটির আসলে বাস্তবিক অর্থে কত টাকার ভ্যালু হ্রাস পেয়েছে এটা অনুমান নির্ভর, বাস্তবে এটা দেখা যায় না। তাই এটাকে আমরা বলতে পারি অদৃশ্য কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেটাও লেনদেন বলে বিবেচিত হবে। যেমন 10,000 টাকার অবচয় হয়েছে, এই বিষয়টিকে আমি যেহেতু একটা কাল্পনিক ভ্যালু নির্ধারণ করতে পেরেছি, তাই আমরা অবচয়কেও বলবো আমরা লেনদেন। কখনো কখনো দেখা যাবে, কখনো দেখা যাবে না, দেখা যাবে না এমন লেনদেন হচ্ছে অবচয়। আরও কিছু থাকতে পারে, আমি এই মুহূর্তে একটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝালাম। অবচয় কিন্তু দেখা যায় না। তো মূলত ঘটনাগুলোর মধ্যে এমন বৈশিষ্ট্যগুলো থাকলেই মূলত আমরা ওই ঘটনাটিকে, ওই আর্থিক ঘটনাটাকে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো লেনদেন। আশা করি তোমরা লেনদেন সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছো। আমি এখন লেনদেন সম্পর্কে তোমাদের সাথে কিছু ব্যবসায়িক ঘটনা যা লেনদেন এবং লেনদেন নয় এমন কিছু তুলনামূলক ঘটনা দেখিয়ে তোমাকে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আশা করি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে লেনদেন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাবে। এখন আমি তোমাদের সাথে এই তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন নয়। উদ্দীপকটি খেয়াল করো। 2020 সালের জানুয়ারি মাসের নিম্নোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা তা উপযুক্ত ছকের মাধ্যমে চিহ্নিত করো এবং কারণ ব্যাখ্যা করো। তাহলে এই যে তথ্যগুলো তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই যে 15 পর্যন্ত, এই 15টি তথ্য, এখান থেকে কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন নয় তা তুমি কারণ সহ বিস্তারিত তুমি ব্যাখ্যা করে দেখাবে এই ছকের সাহায্যে। তুমি ছকটি ভালো করে খেয়াল করো, এই ছকের সাহায্যে যেটি লেনদেন সেটি লেনদেন লিখবে এবং লেনদেন নয় হলে লেনদেন নয় লিখবে। কেন লেনদেন সেই কারণটি এখানে লিখবে, কেন লেনদেন নয় সেই কারণটিও তুমি এখানে লিখে বোঝাবে। আমি তোমাকে কয়েকটি কারণ লিখে দেখিয়ে দিব। তো প্রথমে আমি উদ্দীপকটি একটু বুঝে নিই। উদ্দীপকটি খেয়াল করো। প্রথমে 1 তারিখে কি বলেছে? নগদ 20,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা, ব্যাংক জমা 23,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই যে আমি ব্যবসা আরম্ভ করার আগে আমার ব্যবসায় 20,000 টাকা ছিল না, আসবাবপত্র ছিল না, ব্যাংক জমা ছিল না। এই টাকাগুলো, সম্পদগুলো নিয়ে যখন আমি ব্যবসা শুরু করেছি তখন কিন্তু আমার ব্যবসায়ে এই সম্পদগুলোর, অর্থগুলোর আগমন ঘটে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এটাকে আমরা লেনদেন বলবো। কারণ হিসাবে কি বলবো? যে ব্যবসায় আরম্ভ করার কারণে নগদ অর্থ, আসবাবপত্র নামক সম্পদ বেড়েছে, ব্যাংক জমা নামক অর্থ বেড়েছে, তাই এটি লেনদেন। এটা আমরা সমাধানে ব্যাখ্যা আকারে দেখাবো। তো দেখো কিভাবে লিখতে হবে কথাটি। ঘটনাটি ছিল 2020 সালের, 2020 সাল জানুয়ারি 1। আমি এটা বুঝতে পেরেছি যে এটি আমার লেনদেন, তাই আমি লেনদেন বোঝাতে আমি এখানে কারণটি লিখে দিব লেনদেন। এবার কারণ হিসেবে কি লিখব?
লেনদেন। কারণ হচ্ছে ব্যবসা আরম্ভ করার কারণে ব্যবসায়ে নগদ অর্থ, আসবাবপত্র এবং ব্যাংক জমা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মূলধন নামক মালিকানা সত্ত্ব বেড়েছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এই যে নগদ অর্থ ছিল না, এসেছে, আসবাবপত্র ছিল না, আসবাবপত্র এসেছে, ব্যাংক জমা ছিল না, এসেছে, সম্পদগুলো বেড়েছে এবং মূলধন দেওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এগুলো ছিল না, এগুলো সবগুলোই বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তার কারণেই আমরা এই ঘটনাটিকে বলবো লেনদেন। এবার আমরা আরেকটি ঘটনা খেয়াল করব। দেখো, 1 তারিখ শেষ, এবার আমরা 2 তারিখে যাচ্ছি। পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল 50,000 টাকা। ফরমায়েশ বাংলা শব্দ, ইংরেজিতে বলে অর্ডার। আমরা অর্ডার শব্দটির সাথে খুব বেশি পরিচিত, ফরমায়েশের সাথে খুব একটা পরিচিত নই। ফরমায়েশ মানে অর্ডার পাওয়া গেল, পণ্য ক্রয়ের জন্য অর্ডার পাওয়া গেল, আমরা কিনবো এই জন্য অর্ডার পেয়েছি। কোনো এক প্রতিষ্ঠানের কাছ থেকে আমি অর্ডার দিয়েছি, তারা আমাকে সেই অর্ডার অনুযায়ী পণ্য দেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু অর্ডার করেছি, রাজি হয়েছি, পণ্য তো এখনও কিনিনি। পণ্য ভবিষ্যতে আমরা কিনবো, কেনার আগ পর্যন্ত আমার পণ্যও বাড়েনি, আমার টাকাও, যার কাছ থেকে কেনার জন্য আমরা বলেছিলাম তাকে আমরা টাকাও দেইনি। তাই এই ঘটনাটিকে কিন্তু আমরা লেনদেন বলতে পারছি না। তাহলে এই ঘটনার ব্যাখ্যাটি কেমন হবে, সমাধানটি ছকের মধ্যে কেমন হবে, চলো দেখে নেই। এটি ছিল 2 নম্বর ঘটনা। জানুয়ারি 2 কি ঘটেছিল? আমি কিন্তু 2000 সালের জানুয়ারি মাসে ধরেছি এবং যেগুলো দেওয়া ছিল কাল্পনিক তারিখ ধরে নিয়েছি, জানুয়ারি 1, জানুয়ারি 2। এটি লেনদেন 9 ছিল। লেনদেন 9। তাহলে ব্যাখ্যাটি কেমন হবে? যেহেতু লেনদেন 9, এতে করে যেহেতু ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারিনি, তাই লেনদেন 9। কারণটি আমরা একটু গুছিয়ে লিখব। পণ্য ক্রয়ের ফরমায়েশের কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না বলে এই ঘটনাটি লেনদেন নয়। কী কারণে লেনদেন নয় সেটা আমি বিস্তারিত লিখে বুঝিয়ে বলে দিব। চলো আমরা পরবর্তী ঘটনাটি একটু দেখে নিই। এটা ছিল 3। ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা। দেখো, এই ঘটনাটি কিন্তু বাকিতে ঘটেছে। আমি পণ্য কিনেছি কিন্তু টাকা কিন্তু এখনও দেইনি। তাহলে টাকা যদি আমি না দিয়ে থাকি তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন কি আসলে ঘটেছে?
মনে হতে পারে যে বাকিতে পণ্য কিনলে তো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, কিন্তু আমি পণ্যটা কিনেছি, পণ্য তো আমার কাছে চলে এসেছে, টাকা যায়নি, কিন্তু পণ্য যখন আমার কাছে চলে এসেছে, কেনার আগ পর্যন্ত আমার কাছে পণ্য ছিল না, কেনার পর থেকে আমার কাছে পণ্যটা রয়েছে। পণ্য নামক উপাদান বা বস্তুটা আমার আগে ছিল না, এখন কেনার কারণে প্রতিষ্ঠানে বস্তুটা বেড়েছে অত টাকা ভ্যালুর, যত টাকা এখানে বলা হচ্ছে 40,000 টাকা ভ্যালুর একটি পণ্য সামগ্রী আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই আমরা এটাকে বলবো লেনদেন। বাকি হলেও কিন্তু লেনদেন হয়। তাহলে এটার কারণ ব্যাখ্যা আমরা কীভাবে করব ছকের মধ্যে? চলো আমরা ছকের মধ্যে দেখে নিই। ঘটনাটি ছিল জানুয়ারি 3, জানুয়ারি 3, এটি লেনদেন ছিল, লেনদেন। তাহলে কারণটি বলবো বাকিতে পণ্য ক্রয় করা হলেও প্রতিষ্ঠানে পণ্য নামক বস্তু বৃদ্ধি পেয়ে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটাকে বলছি আমরা লেনদেন। এবার 4 নম্বর ঘটনাটি খেয়াল করো। 4 তারিখে কি বলেছে? 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। 5,000 টাকা বেতনে যখন আমি একজন কর্মচারী নিয়োগ করব, সে 1 মাস কাজ করবে, তারপরে আমি তাকে বেতন দিব। তার আগ পর্যন্ত কিন্তু আমাকে বেতন দিতে হচ্ছে না তাকে। তো বেতন না দেওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে প্রতিষ্ঠানের অর্থ চলে যায় না, আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন ঘটায় না, তাই আমরা এটিকে বলবো লেনদেন নয়। ছকের মধ্যে আমরা এভাবে লিখব, জানুয়ারি 4 লেনদেন নয়। কারণ কি লিখব? কর্মচারী নিয়োগ করায় এ মুহূর্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই ঘটনাটি লেনদেন নয়, লেনদেন নয়। ব্যাখ্যা যে আমি লিখছি, আমি যে ঘটনাটি সম্পর্কে যা বুঝতে পেরেছি তা আমি আমার নিজের ভাষায় ব্যাখ্যাটি লিখব। একদম হুবহু আমার মতোই ব্যাখ্যা লিখতে হবে তা নয়, বইয়ের ভাষায় লিখতে হবে তা কিন্তু নয়। ব্যাখ্যাটি এমনভাবে লিখবে যেন তুমি যা বুঝতে পেরেছো পারফেক্টভাবে সেই কথাটি তুমি তোমার নিজের ভাষায় খাতায় উপস্থাপন করে দেখাবে। চলো আমরা পরবর্তী ঘটনাটি লক্ষ্য করি। 5 তারিখে বলেছে সুকন্যার নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা। আমি পণ্য বিক্রয় করেছি, 50,000 টাকা চলে গেছে। এখানে সুকন্যা বলার কারণে আমরা ধরে নেব এটা বাকিতে বিক্রি করা হয়েছে, বাকিতে হোক আর নগদে হোক, পণ্য বিক্রয় হয়েছে, পণ্য নামক বস্তুটি আমার প্রতিষ্ঠান থেকে চলে গিয়ে প্রতিষ্ঠানের একটি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই আমরা এটাকে বলছি লেনদেন। তোমার মনে হতে পারে এটা বাকি বুঝলাম কিভাবে? কোনো ক্রয় বিক্রয়ের ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যখন থাকে
তখন আমরা সেই ব্যক্তি প্রতিষ্ঠানের নাম দেখে যদি দেখি আর কোথাও নগদ বাকি চেক কোনো কিছু বলা নেই, প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম দেখলে আমরা ওই ক্রয় বিক্রয়টিকে বাকি বলে ধরে নেই। এটা হিসাব বিজ্ঞানের একটি নীতি বা ধারণা বা প্রথা বলতে পারো তুমি, এটা হচ্ছে রুলস। তো এটা দেখে আমি বুঝতে পারছি বাকিতে বিক্রি করা হয়েছে, কিন্তু বাকিতে হোক আর নগদে হোক বিক্রি করার কারণে আমার কাছ থেকে পণ্য চলে গিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটাকে বলবো আমরা লেনদেন। তাহলে আমার লেখাটা কেমন হবে একটু দেখে নেই। এটা হবে জানুয়ারি 5, এটি লেনদেন। লেনদেন বাকিতে সুকন্যার নিকট পণ্য বিক্রয় করা হলেও প্রতিষ্ঠান হতে পণ্য নামক বস্তু হ্রাস পেয়ে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। পরিবর্তন ঘটিয়েছে, এটিই হচ্ছে এই ঘটনাটি যে লেনদেন তার উপযুক্ত কারণ। এরপরে আমরা দেখব জানুয়ারি 6। জানুয়ারি 6 বলেছে মালিক তার ব্যক্তিগত মোটর সাইকেলটি হারিয়ে ফেলেন। মালিক যদি তার ব্যক্তিগত সাইকেলটি হারিয়ে ফেলেন, সাইকেলের ভ্যালু কত আমরা জানি না, সাইকেলটি তার ব্যক্তিগত ছিল, ব্যক্তিগত কোনো ঘটনাকে আমরা লেনদেন বলবো না। অবশ্যই আমরা ব্যক্তিগত কোনো ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করব না। লেনদেন হতে গেলে অবশ্যই আমাকে দেখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে ব্যবসা থেকে কি এসেছে, ব্যবসা থেকে কি গিয়েছে, সেই ঘটনার আলোকেই আমরা মূলত দেখব এটি লেনদেন অথবা এটি লেনদেন নয়। তাহলে আমরা জানুয়ারি 6 তারিখের ঘটনাটিকে বলবো লেনদেন নয়। লেনদেন নয়, কারণ লিখব ব্যক্তিগত মোটর সাইকেল হারিয়ে যাবার ফলে কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। এটি ছিল লেনদেন না হওয়ার উপযুক্ত কারণ। এবার আমরা দেখব 7 নম্বর ঘটনাটি কি বলেছে। জানুয়ারি 7 বলেছে সুমাকে বেতন প্রদান করা হলো 7,000 টাকা। সুমাকে আমরা বেতন দিয়েছি। সুমা হয়তো আমার কর্মচারী ছিল, ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম কর্মচারী নিয়োগ করা হলো, সেই কর্মচারীকে আমরা এখন বেতন দিচ্ছি। তাহলে বেতন দিলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাই এটাকে বলবো আমরা দৃশ্যমান ঘটনা বা লেনদেন। তাহলে এটাকে বলবো আমরা লেনদেন। কারণ লিখব সুমাকে বেতন দেবার কারণে প্রতিষ্ঠান হতে নগদ টাকা হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে কারণ, সুমাকে বেতন দেওয়ার কারণে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। তো এতে করে কি হয়েছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, যার
কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই কারণটি আমি ছকের ভেতরে লিখে দিব। এবার আমরা যাব জানুয়ারি 8 তারিখে বলেছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 30,000 টাকা। ব্যাংক থেকে যখন আমি ঋণ গ্রহণ করেছি, ঋণ গ্রহণ করার আগে আমার ব্যাংকে কোনো ঋণ ছিল না, এবং ব্যাংক থেকে যখন ঋণ করলাম, ঋণ নামক একটি দায় আমার বেড়েছে এবং আমার ব্যাংকে টাকাও বেড়েছে। ঋণ নেওয়ার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে। তাহলে এটি তো আবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এটিকে আমরা অবশ্যই লেনদেন বলবো। তাহলে এটাকে বলবো লেনদেন। কারণ হিসেবে লিখব ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে ব্যবসায়ের ব্যাংকে অর্থ বৃদ্ধি পেয়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটাকে বলছি আমরা লেনদেন। এবার আমরা যাব 9 নম্বর ঘটনা, জানুয়ারি 9। দেখো 9 নম্বরে কি বলেছে, ভাড়া প্রদান 2,000 টাকা। ভাড়া প্রদান 2,000 টাকা। ভাড়া দেওয়ার কারণে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে এবং ভাড়া নামক একটি খরচও বৃদ্ধি পেয়েছে। তো টাকা যেহেতু চলে গেছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাহলে এটাকে অবশ্যই আমরা লেনদেন বলবো। তাহলে এটি হচ্ছে আমার লেনদেন। লেনদেন কারণ লিখব ভাড়া প্রদানের কারণে নগদ অর্থ প্রতিষ্ঠান হতে হ্রাস পেয়েছে, যার কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই আমরা এই ঘটনাটিকে বলছি লেনদেন। চলো আমরা এরপরে ঘটনাটি দেখি। 10 তারিখে কি বলেছে। 10 তারিখে দেখো কি বলেছে, মালিকের ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মালিকের ছেলে যখন মারা গিয়েছে, এতে করে ব্যবসায়ের অবশ্যই মালিকের মন খারাপ থাকবে, ব্যবসায় একটি নেগেটিভ প্রভাব পড়বে, কিন্তু এটার ভ্যালু কত? মালিকের ছেলে মারা গিয়েছে, কিন্তু এর ভ্যালু কত আমরা কিন্তু জানি না, এবং ব্যবসায় ভ্যালু পরিবর্তন হওয়ার কোনো অবকাশ এখানে নেই। তো মালিকের ছেলে মারা গেছে, অবশ্যই একটা দুঃখজনক বিষয়। মালিকের মনে কষ্ট থাকবে, হয়তো ব্যবসায় তার মন ঠিকমতো বসবে না, কিন্তু পরিবর্তন হলেও ব্যবসায় হয়তো স্বাভাবিক কার্যক্রম একটু ব্যাহত হলেও কয় টাকার ক্ষতি হচ্ছে তা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। তাই এই ঘটনাটিকে আমরা বলবো এটি লেনদেন নয়। এটি আমরা লেনদেন নয় হিসেবেই চিহ্নিত করব। চলো ছকের মধ্যে আমরা দেখি। তারিখ ছিল জানুয়ারি 10।
এটি লেনদেন নয়। ব্যাখ্যা লিখব, মালিকের ছেলের মৃত্যুর কারণে প্রতিষ্ঠানে একটি বিরূপ প্রভাব পড়লেও তার আর্থিক মূল্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধারণা পাওয়া যাচ্ছে না, তাই এই ঘটনাটি লেনদেন নয়। তাই এই লেনদেন নয়। ছেলে মারা গিয়েছে, অবশ্যই একটি নেগেটিভ ধারণা তৈরি হবে প্রতিষ্ঠানে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে, ঠিক আছে, কিন্তু কত টাকার ভ্যালুর ক্ষতি হবে, কত টাকার প্রভাব পড়বে তা কিন্তু আমরা জানতে পারছি না। তাই এটিকে আমরা লেনদেন নয় বলেই চিহ্নিত করছি। এরপরে জানুয়ারি 11 বলেছে বিমা সেলামি প্রদান করা হয়েছে 1300 টাকা। বিমা সেলামি প্রদান করলে আমার কাছ থেকে নগদ 1300 টাকা চলে গিয়ে বিমা নামক একটি খরচ বেড়েছে। 1300 টাকা আমার কাছ থেকে চলে যাওয়ার কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটেছে, তাই আমরা এটাকে বলবো লেনদেন। লেনদেন কারণ লিখব, বিমা সেলামি প্রদানের ফলে প্রতিষ্ঠান হতে নগদ অর্থ হ্রাস পেয়েছে, যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এই হচ্ছে এটির কারণ। এবার আমরা দেখব জানুয়ারি 12। মমতার নিকট থেকে নগদ প্রাপ্তি 48,000 টাকা। আমি মমতার কাছ থেকে নগদ 48,000 টাকা পেয়েছি। পাওয়ার আগে আমার কাছে 48,000 টাকা ছিল না, পাওয়ার পরে আমার 48,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অবশ্যই এটিকে আমরা লেনদেন বলবো, লেনদেন। কারণ লিখব, মমতার নিকট হতে নগদ অর্থ প্রাপ্তির ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটিকে বলছি আমরা লেনদেন। এবার দেখব আমরা জানুয়ারি 13। জানুয়ারি 13তে কি বলেছে আমরা দেখি। ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 13 তারিখের লেনদেনটি খেয়াল করো, বলেছে
ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কত টাকা সম্প্রসারণ করা হবে, কতটুকু করা হবে, কবে করা হবে তার কিন্তু কোনো ধারণা নেই। জাস্ট একটা ডিসিশন নেওয়া হয়েছে যে ব্যবসায়ের সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, মানে বড় করা হবে, প্রতিষ্ঠানটি বড় আকারে একটি আকার দেয়া হবে, কিন্তু কত টাকার পরিবর্তন ঘটবে তার কিন্তু কোনো ধারণা এই ঘটনার মধ্যে নেই। তাই আমরা এটিকে লেনদেন বলবো না, এটা লেনদেন নয়, লেনদেন নয়। কারণ হিসেবে যা বলবো, ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনরূপ পরিবর্তন হয়নি। তাই ঘটনাটি লেনদেন নয়। এই ছিল আমার উপযুক্ত কারণ। এবার আমরা দেখব 14 নম্বর ঘটনাটি কি বলেছে। পাওনাদারকে পরিশোধ 27,000 টাকা, জানুয়ারি 14। পাওনাদারকে পরিশোধ করেছি, অবশ্যই টাকা চলে গেছে, এটাকে আমরা লেনদেন বলবো। লেনদেন ব্যাখ্যা লিখব, পাওনাদারকে অর্থ পরিশোধের কারণে সুদের কারণে বা ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার, পাওনাদারকে অর্থ পরিশোধের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাই আমরা ঘটনাটিকে বলতে পারি এটি একটি লেনদেন। আমার আজকের আলোচনার সর্বশেষ ঘটনাটি একটু দেখো। বলেছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। মালিকের ব্যক্তিগত, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ব্যক্তিগত কোনো ঘটনাকে আমরা লেনদেন বলবো না, কিন্তু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনটা করেছে কোত্থেকে, আমাকে ধরে নিতে হবে বিজনেস থেকেই। তাই সে মালিক উত্তোলন করেছে। পারপাসটা যদিও ব্যক্তিগত ছিল, কিন্তু ব্যক্তিগত অর্থটি আমরা ধরে নিতে হবে এখানে বিজনেস থেকেই সে এই 8,000 টাকা তুলে নিয়েছে। ব্যবসায়ের 8,000 টাকা হ্রাস পেয়েছে মালিকের এই উত্তোলনের কারণে, ব্যবসায়ের 8,000 টাকা কমে যাওয়ার কারণে অবশ্যই এই ঘটনাটিকে আমরা লেনদেন বলবো। সর্বক্ষেত্রে ব্যক্তিগত ঘটনাকে লেনদেন নয় বলা যাবে না। কোনো কোনো ঘটনা ব্যক্তিগত হলেও যদি সেটা ব্যবসায়ের সাথে জড়িত হয়ে থাকে তাহলে এটাকে লেনদেন বলতে হবে। তো চলো দেখি আমরা ছকের মাধ্যমে এর সমাধানের কারণ ব্যাখ্যা। আমার এই ঘটনা ছিল জানুয়ারি 15, এটি লেনদেন। কারণ লিখব মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করায় ব্যবসায়ের আর্থিক অবস্থার
পরিবর্তন ঘটেছে, তাই এই ঘটনাটি লেনদেন। এভাবেই আমাকে ছকের সাহায্যে কোন ঘটনা লেনদেন কোন ঘটনা লেনদেন নয় তার কারণ ব্যাখ্যা করে দেখাতে হবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার লেনদেনের পুরো ক্লাসটি দেখে বোঝার চেষ্টা করেছো। আমি আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আমি আগামী ক্লাসে হাজির হব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভ কামনা।